হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মালায়াম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট সার্ভাইভাল থ্রিলার মুভি 2018-এর। একটি মুভি, একটি শহর, নানান জাতের মানুষ, অসংখ্য ইমোশন, পথে পথে থ্রিলার, প্রতিটি মানুষের বেঁচে থাকার আকুতি। সর্বনাশা পানি পুরো শহরকে কিভাবে তলিয়ে নিয়ে যায় এবং প্রতিটি মানুষকে মৃত্যুর সম্মুখীন করে তোলে। আসলে এটি এমন এক মুভি যেটি দেখলে আপনার অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা অনুপ নামের একটি ছেলেকে দেখতে পাই, যে তার বন্ধু অ্যালেক্সকে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে, কারণ সে কিছুদিন পর দুবাই চলে যাবে। তাই পুলিশ ভেরিফিকেশনের জন্য সে এখানে এসেছে। পুলিশ ভেরিফিকেশনের কাজ শেষ হলে অনুপ আর তার বন্ধু অ্যালেক্স বাইকে করে তার গ্রামে ফিরে আসে। তার গ্রামে একজন মুদি দোকানদার ছিল, যার নাম হচ্ছে ভাসীচন্দ্র। ভাসীচন্দ্র একজন অন্ধ ব্যক্তি, যার পৃথিবীতে কেউই নেই। তাই সে জীবিকার তাগিদে একটি ছোট্ট মুদির দোকান চালায়। কিছুক্ষণ পর আমরা অনুপকে সেই দোকানে আসতে দেখি। অনুপের কণ্ঠ শুনে ভাসীচন্দ্র খুবই খুশি হয়, কারণ অনুপ তাকে প্রতিদিন দোকানে বেচাকেনা করতে সাহায্য করে। তো কিছুদিন পর একজন অপরিচিত মহিলা দোকানে এসে এক বক্স চকলেট কিনতে আসলে অনুপ এক বক্স চকলেট বের করে মেয়েটার হাতে দেয়। মেয়েটা টাকা পরিশোধ করে চলে যাওয়ার সময় অনুপ যেভাবে মেয়েটির দিকে তাকিয়ে থাকে, তাতে করে বোঝা যাচ্ছিল যে অনুপ মেয়েটাকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে। এর ঠিক পরের সিনেই আমরা মেয়েটাকে একটি স্কুলে দেখতে পাই। স্কুলের হেডমাস্টার সেই মেয়েটাকে ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা জানতে পারি মেয়েটার নাম হচ্ছে মঞ্জু, এবং মঞ্জুই এখন থেকে তাদের ক্লাস নেবে। তো এইগুলো বলে হেডমাস্টার চলে যাবে, ঠিক সেই মুহূর্তেই ছাদের টাইলস খুলে পড়ে যায়। এর ঠিক পরের সিনে আমরা দেখতে পাই ছাদের টাইলস ঠিক করার জন্য অনুপকে ডেকে আনা হয়েছে। এরপর অনুপ ক্লাসরুমের পাশ দিয়ে যাওয়ার সময় তারা একে অপরকে দেখতে পায়, এবং তখন আমরা বুঝতে পারি তাদের মধ্যে একটা ভালো লাগা শুরু হয়েছে। এরপর বিকেলবেলা অনুপ এবং তার বন্ধু অ্যালেক্স রাস্তার পাশে গল্প করার সময় হঠাৎ দেখে মাঞ্জু একটি বাসে করে চলে যাচ্ছে। মাঞ্জুকে দেখে অনুপ তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মাঞ্জু হঠাৎ অনুপের দিকে তাকাতেই অনুপ মুখ ফিরিয়ে নেয়, আর বাসটিও তখন ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। কিন্তু ভাসীচন্দ্রের দোকান স্কুলের সামনে হওয়াতে অনুপ প্রতিদিন মাঞ্জুকে দেখতে পায়, আর এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যার ফলে একটা পর্যায়ে তাদের মাঝে ফোনে কথা বলাও শুরু হয়। কিছুদিনের মধ্যে এটা তাদের পরিবারও জানতে পেরে যায়, এবং পারিবারিকভাবে বিয়ে দেওয়ার কথাবার্তাও শুরু হয়, এবং বর্ষাকাল শেষ হলে তাদের বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই অনুপ গ্রামবাসীদের কাছে তার বিয়ের ইনভাইটেশন কার্ড দেওয়া শুরু করে। এরপর সিন শিফট হয় কেরালার কন্ট্রোল রুমে। সেখানে আমরা সাজি নামক একজন এমপ্লয়িকে দেখতে পাই, যে অফিস থেকে চলে যাওয়ার সময় পরিবারের সাথে ভিডিও কলে কথা বলছে। সাজি অফিস থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে তার অফিসের টেলিফোন থেকে একটি কল আসে। সাজি কল রিসিভ করলে ওপাশ থেকে একজন সিনিয়র অফিসার সাজিকে বলে, নিউজে দেখলাম থানকি নামক গ্রামে 3 জন মাঝি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে, তুমি ব্যাপারটা খোঁজ নিয়ে দেখো তো। এরপর সাজি ফোন রেখে টিভিতে সেই গ্রামের নিউজ দেখতে থাকে। এরপর সিন শিফট হয় থানকি গ্রামে। সেখানে আমরা নিক্সন নামের এক ছেলেকে বাইকে করে বাসায় ফিরতে দেখি। তো নিক্সন বাসায় এসে তার ভাবির থেকে খাবার নিয়ে খেতে বসতে তার বড় ভাই এবং বাবা চলে আসে। নিক্সনের পরিবার হচ্ছে মাঝি পরিবার, তার মানে সমুদ্রে গিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। তবে নিক্সনের বাবা এবং বড় ভাই মাঝি হলেও নিক্সন এই মাঝি পেশাটা মোটেও পছন্দ করে না, তাই সে পরিবারের অবাধ্য হয়ে মডেলিং পেশায় যোগ দিয়েছে। নিক্সনের স্বপ্ন সে একদিন অনেক বড় মডেল হবে, কিন্তু নিক্সনের পরিবার তার এমন সিদ্ধান্ত মোটেও পছন্দ করেনি। এরপর নিক্সন তার বাবা এবং বড় ভাইকে বলে, বাবা তোমাদের সবাইকে কালকে আমার সাথে আরিবুকুলাম গ্রামে যেতে হবে। নিক্সনের বাবা বলে, হ্যাঁ জানি, তোর ভাবি সব বলেছে। আসলে ঘটনাটি হচ্ছে নিক্সন কোচি শহরে শুটিং এর কাজ করতে করতে ভিনিতা নামক এক মেয়ের প্রেমে পড়েছে। ভিনিতা আরিবুকুলাম গ্রামেরই মেয়ে। সে নিজেও নিক্সনকে ভালোবাসে, তাই বিয়ের কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য সে নিক্সনকে তার পরিবার সহ আগামীকাল তার বাসায় যেতে বলেছে। এরপর সিন শিফট হয় ভিনিতার বাড়িতে। সেখানে নিক্সনের পরিবার এবং ভিনিতার পরিবারকে একসাথে কথা বলতে দেখতে পাই। ভিনিতার বাবা নিক্সনের বাবার কাছে জীবিকার ব্যাপারে জানতে চাইলে উত্তরে নিক্সনের ভাই বলে তারা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এটা শুনে ভিনিতার বাবা অপমান করে বলে, তার মানে আপনারা মাঝি, সমুদ্র তীরবর্তী এলাকায় আপনারা বসবাস করেন, তো সমুদ্রের পানি যখন বেড়ে যায় তখন তো আপনাদের 3-4 মাস আশ্রয় কেন্দ্রে কাটাতে হয়। তো আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়েকেও তো আপনাদের সাথে ওই আশ্রয় কেন্দ্রেই শত শত লোকের মাঝে গাদাগাদি করে থাকতে হবে, আর আমার আদরের মেয়েকে আমি কখনোই ওই সব জায়গায় দেখতে পারবো না, কারণ আমাদের একটা স্ট্যাটাস আছে। এটা শোনার পর নিক্সনের পরিবার অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। সিন এরপর শিফট হয় 1 সপ্তাহ পর। সেখানে আমরা দেখতে পাই কেরালায় টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে।
যার ফলে কেরালার সব থেকে পুরনো বাঁধ আজ 26 বছর পরে খুলে দেওয়া হচ্ছে। এজন্য নিউজ মিডিয়ার রিপোর্টারও সেখানে উপস্থিত হয়েছে। এরপর বাঁধ খুলে দেওয়ার সাথে সাথে পানি খুব দ্রুত গতিতে কেরালায় নামতে শুরু করে, যার কারণে খুব অল্প সময়ে কেরালায় বন্যা পরিস্থিতি শুরু হয় এবং নিচু অঞ্চলগুলো কিছুটা ডুবে যায়। যার কারণে অনুপ বাজার থেকে কিছু বড় বড় পাইপ কিনে আনে এবং সেগুলো দিয়ে সে একটি ভেলা তৈরি করে। এদিকে ভারী বৃষ্টির কারণে নিক্সনের বাবা এবং অন্যান্য মাঝিরা তাদের নৌকাগুলো পাড়ে এনে বাঁধতে থাকে। নিক্সনের বাবা নিক্সনকে ডাক দিলে নিক্সন সেদিকে কোনো মনোযোগী না দিয়ে পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলতে থাকে। এদিকে অনুপ এবং অ্যালেক্স তাদের বানানো ভেলা দিয়ে বন্যার পানিতে মাছ ধরতে শুরু করে। সবাই ভাবছে কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কিছুদিনের মধ্যেই বৃষ্টি থেমে যাবে, কিন্তু আসলে তেমনটা ঘটে না। এমনকি সমুদ্রের অবস্থাও দিন দিন ভয়ঙ্কর হতে শুরু করেছে, যে কারণে সরকারের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুলে ছুটি প্রদান করা হয়। মানুষজন তখন প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করে। নিক্সনের পরিবারও যখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছিল তখন নিক্সন এসে বলে, বাবা আমাকে কোচিতে যেতে হবে। এটা শুনে নিক্সনের ভাই নিক্সনকে বলে, এই সময় তুই কোচিতে যেয়ে কি করবি? নিক্সন বলে, আমাকে একটা শুটিং এর জন্য যেতে হবে। এটা শুনে নিক্সনের ভাই বলে, তুই কি আসলে শুটিং এর জন্য যাচ্ছিস নাকি তোর গার্লফ্রেন্ডের মতো আশ্রয় কেন্দ্রে থাকতে পারবি না বলে যাচ্ছিস? এটা শুনে নিক্সন রেগে গিয়ে তার ভাইয়ের সাথে ধাক্কাধাক্কি করে। এরপর নিক্সনের বাবা নিক্সনকে কষিয়ে একটা চর মেরে বলে, পরিস্থিতি এমনি খারাপ, আমরা সবাই জিনিসপত্র বাঁচানোর জন্য যুদ্ধ করছি আর তুই আসছিস শুটিং নিয়ে। এটা শুনে নিক্সন রাগ করে বাড়ি থেকে চলে যায়। এদিকে বৃষ্টির পরিমাণ দিন দিন আরো বেড়ে চলেছে এবং প্রতিটি বাঁধ পানিতে ভরা ভরা অবস্থা। এমন পরিস্থিতিতে হোম মিনিস্টার জরুরি ভিত্তিতে রাজ্যের সকল বড় বড় ব্যক্তিদের নিয়ে একটি মিটিং ডাকে এবং তাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে। এরপর সিন চলে আসে কেরালার কন্ট্রোল রুমে। সাজি অন্যান্য স্টাফরা তাদের একজন কলিগের বার্থডে সেলিব্রেট করছিল। তখনই সাজির ওয়াইফের কল আসে এবং তার ওয়াইফ বলে, তুমি কখন বাড়িতে আসবে? সাজি তখন বলে, এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমি বের হব। তখন সাজির সিনিয়র কিছু অফিসার কন্ট্রোল রুমে আসে। তাদের মধ্যে একজন সিনিয়র সবার উদ্দেশ্যে বলে, আর কিছুক্ষণের মধ্যেই কেরালায় ভয়ঙ্কর ঝড় এবং বাতাস শুরু হবে, তাই এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এখন থেকে সবাইকে অনির্দিষ্টকালের জন্য অফিসে থাকতে হবে এবং এখান থেকেই পুরো কেরালার পরিস্থিতিকে সামাল দেওয়া হবে। এই বলে সমস্ত অফিসাররা তাদের সেটআপের কাজে লেগে পড়লে আবারও তখন সাজি তার ওয়াইফের সাথে কথা বলে। সাজির ওয়াইফ তাকে বলে, আমি সব শুনেছি, সমস্যা নেই, তুমি যখন ছুটি পাবে তখনই এসো। এরপর সাজিদের বস তাদের বলে, যেসব মানুষ বন্যাক্রান্ত হয়েছে তাদের সাহায্য করা উচিত এবং যারা পাহাড়ে আটকে গিয়েছে তাদের অতি দ্রুত সাহায্য করা উচিত, কিন্তু এত কম সময়ের মধ্যে আমরা কিভাবে এত সাহায্য পাঠাবো? তখন সাজির মাথায় একটা আইডিয়া আসে। সে তার বসকে বলে, আমরা চাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মানুষের কাছে সাহায্য চাইতে পারি এবং সাজির এই আইডিয়া তার বসের কাছে খুবই পছন্দ হয়। এরপর তারা সেফ কেরালা নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মানুষের কাছে মেসেজ করে আর কিছুক্ষণ পরে শত শত স্বেচ্ছাসেবক অফিসে চলে আসে তাদের সাহায্য করার জন্য। এদিকে নিক্সনের বাবা আশ্রয় কেন্দ্রে বসে এসব কিছু টিভিতে দেখছিল। দেখতে দেখতে তাদের পুরো গ্রাম পানিতে একদম ডুবে যায়, এমনকি পানির স্রোতে তাদের রাস্তাঘাট কালভার্ট সব ভেঙে যায়। তখন মানুষের জীবন বাঁচানোর জন্য নৌকা নিয়ে যাওয়া শুরু হয়। অনুপ তখন তার বাড়ির জিনিসপত্র তার ভাইকে সাথে নিয়ে ছাদে ওঠানো শুরু করে। এদিকে মুখ্যমন্ত্রীকে কয়েকজন অফিসার এসে বলে, স্যার বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্রচন্ড স্রোতের সৃষ্টি হয়েছে, তাছাড়া আমাদের রেস্কিউ টিমের পর্যাপ্ত পরিমাণে স্পিড বোট এবং লাইফ জ্যাকেট নেই, এভাবে চলতে থাকলে বন্যায় অনেক মানুষ মারা যাবে। এরপর মুখ্যমন্ত্রী তাদেরকে বলে, ইমিডিয়েট মানুষকে বাঁচানোর জন্য তোমাদের এখন যা যা করা প্রয়োজন তাই করো। কিন্তু নিক্সনের বাবা এবং বড় ভাই এই গ্রামের অবস্থা দেখে চুপচাপ বসে থাকতে পারে না। সরকার থেকে তাদের কাছে সাহায্য আসুক বা না আসুক, তারা নিজেরাই মানুষদের সাহায্য করার জন্য নেমে পড়ে। এরপর তারা গ্রামের চার্চে গিয়ে ঘন্টা বাজিয়ে সমস্ত মানুষকে ডেকে এনে বলে যে, তোমরা কে কে আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছো? তাছাড়া এখন সরকারি সাহায্যের জন্য বসে থাকলে আমরা সবাই মারা পড়বো, তাই আমাদের উচিত গ্রামের মানুষদের পাশে দাঁড়ানো। কিন্তু সবাই তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর অনেকক্ষণ পর ভিড়ের মধ্যে থেকে একজন লোক হাত তুলে সাহায্য করার জন্য। এরপর একে একে সবাই গ্রামের মানুষদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর তাদের কাছে যে কয়টি নৌকা ছিল সেগুলো নিয়ে তারা গ্রামের মানুষদের সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এত বড় নৌকাগুলো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে তাদের সাহায্য করার কথা পৌঁছে যায়, তাই সে মাঝিদের নৌকা নিয়ে সাহায্য করার জন্য একজন অফিসারকে পাঠিয়ে দেয়। এরপর সে একটি ট্রাক দিয়ে একটি নৌকা পার হওয়ার ব্যবস্থা করে দেয়। একটু পরে আরেকটি নৌকা আসলে আরেকটি ট্রাক ব্যবস্থা করে দেয়। এরপর কিছুক্ষণ পর সে দেখে শত শত মাঝি নৌকা নিয়ে এসেছে সাহায্য করার জন্য, কিন্তু এতগুলো নৌকা নেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ট্রাক ছিল না। তখন সে অফিসার একটি ট্রাক কোম্পানির মালিককে ফোন দিলে সে বলে, যতগুলো ট্রাক লাগে আমি দেব। এরপর শত শত নৌকার মাধ্যমে হাজার হাজার মানুষকে খুব সাবধানতার সাথে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে নিক্সনের গার্লফ্রেন্ড
এবং তার বাবা মাজিদের একটি নৌকা করে আশ্রয়কেন্দ্রে এসে পৌঁছেছে। অন্যদিকে কন্ট্রোল রুমে মানুষের প্রতি মানুষের এমন সহানুভূতি দেখে সবাই খুশি হয়, কারণ এরা যদি মানুষের বিপদে এগিয়ে না আসতো তাহলে হয়তো তাদেরকে বাঁচানো আর সম্ভবই হতো না। এরপর আমরা দেখতে পাই অনুপ স্কুল ক্যাম্পে মানুষদেরকে সাহায্য করছিল। এরপর সে মঞ্জুকে কল করে জানতে চায় সে কোথায় আছে। মঞ্জু তাকে বলে সে কলেজ ক্যাম্পে মানুষদেরকে সাহায্য করছে। কিছুক্ষণ পর দেখা যায় যে সেই অন্ধ দোকানদারের প্রতিবেশী সমস্ত মালামাল নিয়ে পিকআপে করে সে আশ্রয়কেন্দ্রের দিকে রওনা হচ্ছে। তখন পিকআপ ড্রাইভার বলে ওই দোকানদারকেও নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার প্রতিবেশী তাকে বলে তার বাড়ি অনেক উঁচুতে, সেখানে সহজে পানি উঠবে না, তাই পরবর্তীতে তাকে আরেকটা ট্রাকে করে নিয়ে যাওয়া হবে। এদিকে অন্ধ বেচারা মনে করে কিছুক্ষণ পর এখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে। তাছাড়া বাইরের অবস্থা সে চোখেও দেখতে পাচ্ছে না, তাই সে অপেক্ষা করতে থাকে কখন তাকে কেউ সাহায্য করার জন্য আসবে। এদিকে স্কুল ক্যাম্পে এক মহিলার প্রসব বেদনা ওঠে। এই সময় আসলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তখন কেউ একজন কন্ট্রোল রুমে ফোন করে সাজিকে জানায়। তখন সে তার গ্রামের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয়, কিন্তু এরকম বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি স্কুল ক্যাম্প খুঁজে পাচ্ছিল না। চারদিক পানি থাকার কারণে কোথাও ল্যান্ডও করতে পারছিল না। স্কুল ক্যাম্পের সবাই হেলিকপ্টার দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। যেহেতু গ্রামে বিদ্যুৎ ছিল না, তাই হেলিকপ্টার ক্যাম্প খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যাচ্ছিল। অনুপ তখন বুদ্ধি করে কয়েকজনের কাছ থেকে লাইট নিয়ে গামছা দিয়ে বেঁধে গাছের উপরে এসে হেলিকপ্টারের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেই লাইট থেকে হেলিকপ্টারের পাইলট বুঝতে পারে যে এখানেই সেই প্রেগনেন্ট মহিলা রয়েছে, কিন্তু ওখানে ল্যান্ড করার মতো কোনো অবস্থায় ছিল না। তাই তারা নিরুপায় হয়ে যখন চলে যাচ্ছিল তখন ক্যাম্পে থাকা সকল মানুষ তাদের কাছে যেতে বারণ করছিল। তারা বারবার বলছিল প্লিজ আমাদের সাহায্য না করে এখান থেকে যাবেন না, কিন্তু পাইলট তাদের কোনো কথা শুনতে পারে না। তাই সে বুদ্ধি করে একটি ওয়াকি টকি পলিথিনের মধ্যে দিয়ে বেঁধে নিচে পাঠিয়ে দেয়। অনুপ তখন ওয়াকি টকিতে পাইলটের সাথে কথা বলে। সে বলে আমি পূর্বে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেছি, আমি সেফলি রশি দিয়ে একটি মহিলাকে হেলিকপ্টারে উঠাতে পারবো। এরপর পাইলট একটি বেল সহ রশি পাঠিয়ে দেয়। অনুপ এবং তার সাথে আরো কিছু মানুষের সাহায্য নিয়ে মহিলাটিকে সেফলি হেলিকপ্টারে ওঠাতে সক্ষম হয়। এরপর অনুপ ওই মহিলাটির মেয়েটিকেও হেলিকপ্টারে ওঠানোর জন্য তাকে নিয়ে বেল ধরে উপরে উঠতে থাকে, কিন্তু মাঝপথে নিচে পড়ে যেতে চায়। কিন্তু পাইলট খুব সাবধানতার সাথে তাদের দুজনকেই উঠিয়ে নেয়। তাদের গ্রামের মোটামুটি সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, কিন্তু অভিনের বাবা তার অসুস্থ ছেলেকে নিয়ে এখনো আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি। তাই সে গ্রামের মানুষদেরকে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন আসলে ভালো করে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। আর তাই যখন সে ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য তাদের বাড়ির সামনে ওঠানে যায়, ঠিক তখনই ঘরের সামনে থাকা বিশাল আম গাছটি তাদের ওঠানে এসে পড়ে। এটা দেখে তার ওয়াইফ একটি দা নিয়ে এলে সেই দা নিয়ে এসে আম গাছের ডালপালা কেটে সরাতে চায়। আর তখন বাইরে কি হচ্ছিল সেটা দেখার জন্য অবিন জানালা দিয়ে উকি দিতে হঠাৎ খাট থেকে পড়ে যায়। তার চিল্লাচিল্লির আওয়াজ শুনে তার বাবা মা এসে তাকে নিচ থেকে উপরে তোলে, কিন্তু প্রচন্ড পানি স্রোত থাকার কারণে সেই আম গাছটি পানির স্রোতে তাদের ঘরের দরজায় আটকে যায়। তাই তারা তাদের ছেলেকে নিয়ে আর বাইরে বের হতে পারছিল না। তাছাড়া তাদের ঘরের মধ্যেও পানি ঢুকতে শুরু করেছে। তাই তারা পেছনের দরজা দিয়ে বের হতে গেলে দেখা যায় সেখানেও খুব দ্রুত পানি ঢুকতে শুরু করেছে। সেজন্য তারা নিরুপায় হয়ে আবারও ঘরের ভেতরে চলে আসে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে বাহিরের কারো সাহায্য ছাড়া তারা এখন ঘর থেকে বের হতেই পারবে না। তাই তারা ঘরের ভিতরে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। এদিকে আশ্রয়কেন্দ্রের ওখানে নিক্সনের বাবা তার নৌকা ঠিক করছিল। কিছুক্ষণ পর ওই আশ্রয়কেন্দ্র থেকে একজন লোক এসে বলতে থাকে আমাদের এখানে একটি মেয়ে হারিয়ে গেছে, হয়তো সে তার স্কুলের সার্টিফিকেট আনার জন্য বাড়িতে গিয়েছে। তখন নিক্সনের বাবা বলে তোমাদের মধ্যে থেকে কেউ যদি ওই মেয়েটির বাড়ি চিনো তাহলে আমার সাথে এসো। তখন নিক্সন তার বাবাকে বলে বাবা তুমি এখানেই থাকো, আমি ওই মেয়েটিকে নিয়ে আসি। তখন নিক্সনের বাবা গর্ব করে সবাইকে বলে থাকে এটা আমার ছোট ছেলে। নিক্সন তখন তার বন্ধুকে নিয়ে নৌকা করে সেই মেয়েটির বাড়িতে গিয়ে দেখতে পায় যে সেই মেয়েটি একটি উঁচু জায়গায় বসে কান্না করছে, কেননা সে ঘরের ভেতরে যেতে পারেনি সার্টিফিকেট আনার জন্য। তখন তারা সেই মেয়েটিকে নৌকায় উঠে আসার জন্য বললে সেই মেয়েটি বলে সার্টিফিকেট না নিয়ে আমি কোথাও যাব না। তখন নিক্সন সেই মেয়েটিকে বলে তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক তোমার সার্টিফিকেট আমি নিয়ে আসবো। এরপর নিক্সন একটি টর্চ লাইট নিয়ে সেই ঘরের ভিতরে প্রবেশ করে। আর যখন নিক্সন সার্টিফিকেটগুলো নিয়ে চলে আসছিল তখন সে ঘরের ভিতরে একটি সাপ দেখতে পায়। সাপ দেখে নিক্সন যখন ভয়ে পেছনের দিকে যায় তখন একটি ভাঙা কাচের টুকরোতে তার পা কেটে যায়। নিক্সন তখন বুদ্ধি করে একটি সুটকেসের উপর সেই সাপটিকে ভাসিয়ে দেয় এবং মেয়েটির সার্টিফিকেটগুলো নিয়ে সে বেরিয়ে আসে। নৌকাতে ওঠার পর দেখা যায় যে তার পা অনেকটাই কেটে গেছে। তখন একটা কাপড় দিয়ে তার পা বেঁধে নেয়। অন্যদিকে অরূপ যখন ওই প্রেগনেন্ট মহিলাটিকে সাহায্য করছিল তখন কেউ ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। আর ইন্টারনেটে ভিডিও দেখে সবাই অনুপকে বাহবা দিতে থাকে। অনুপ স্কুল ক্যাম্পে থেকে কিছু জিনিসপত্র নিয়ে কলেজ ক্যাম্পের দিকে রওনা হয়। আর এখানে মঞ্জুর সাথেও তার দেখা হয়ে যায়। এদিকে নিক্সনের বাবা যে ক্যাম্পে ছিল
সে ক্যাম্পের ছাদ থেকে কিছু ইট খসে পড়ে যায়। এই খবর পেয়ে সে কিছু মানুষ নিয়ে সেগুলো ঠিক করার জন্য যায়। নিক্সন ফিরে এসে দেখে তার বাবা এই কাজ করছে। তখন সে তার বাবাকে বলে, তুমি এদিকে আসো, বরং আমি ছাদটাকে ঠিক করে দিই। কিন্তু তার বাবা তাকে বলে, এই ক্যাম্পের অবস্থা খুব একটা ভালো না, তুই এখানকার সব মানুষদেরকে কলেজ ক্যাম্পে নিয়ে যা। এরপর সে এক এক করে মানুষদেরকে নৌকায় তুলতে থাকে। এরপর নিক্সনের বাবা কয়েকটি টেবিল নিয়ে সেই ছাদের ভাঙা অংশ ঠিক করতে যাচ্ছিল, কিন্তু পানি হওয়ার কারণে সে আসলে অতটার উপরে উঠতে পারছিল না। তাই সে জানালার গ্রিলে পা দিয়ে উপরে উঠতে গিয়ে দেখে যে দেওয়ালটি অনেক নড়বড় হয়ে গেছে। তাই সে সবাইকে ওখান থেকে সরে যেতে বললে নিজেও ফ্লোরের উপরে এসে পড়ে, কিন্তু তখনই সেই নরম দেওয়ালটি ভেঙে তার উপরে এসে পড়ে, আর চোখের পলকে নিক্সনের বাবা ওখানেই মারা যায়। এরপর নিক্সন এবং তার ভাই তাদের বাবাকে হারিয়ে একদম পাথর বনে যায়। যখন তারা চুপচাপ বসেছিল তখন একজন লোক এসে বলে, আমার ছোট ভাই পাহাড় ধসের কারণে ঘরে আটকা পড়েছে, আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন। তখন তারা দুই ভাই নিজের বাবাকে হারানোর শোক ভুলে ওই লোককে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা কয়েকটা কোদাল নিয়ে সেই বাড়ির সামনে আসে চাপা পড়া লোকদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা আসলে সেই বাড়িটি খুঁজে পাচ্ছিল না। তাই সে তখন তাকে কল করে বলে, আমি বারবার কল করব, কিন্তু তুমি রিসিভ করবে না, কারণ তোমার রিংটংয়ের শব্দ শুনে আমরা বুঝতে পারবো যে তুমি কোথায় আছো। এই কথা শোনার পর তাদের পরিবার আবার বাঁচার জন্য সাহস খুঁজে পায়। এরপর নিক্সনের বড় ভাই তাকে কল দিলে রিংটংয়ের শব্দ শুনে তারা সামনের দিকে আগাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে ওই লোকটির মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে। তখন তারা উপর থেকে কল করে আর তাদেরকে খুঁজে পায় না। তখন তারা জীবনের সমস্ত আশা হারিয়ে খুবই ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর তারা সেই বাড়িটি খুঁজে পায় এবং তাদের রুমের একটা জায়গা দিয়ে লাইটের আলো তাদের দিকে আসছিল। তখন তারা বুঝতে পারে তাদের সাহায্য করার জন্য কেউ না কেউ এখানে এসেছে। এরপর একে একে করে তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তার ভাই তখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভাইকে এভাবে ফিরে পেয়ে সে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। অন্যদিকে কন্ট্রোল রুমে সাজি তার স্ত্রীকে বারবার কল করেও তাকে পাচ্ছিল না। তখন তার এক কলিগ এসে তাকে কন্ট্রোল রুমের ভেতরে নিয়ে যায়। একটু পর সে দেখতে পায় যে বন্যার কারণে কয়েকটা বাড়ি একদম ভেসে গিয়েছে। আসলে এই বাড়িটা অন্য আর কারোর নয়, সাজির ছিল। খবরে বলা হচ্ছিল যে এই বাড়িতে কেউ আছে কিনা তারা সেটা জানে না, আর এখান থেকে কারোর উদ্ধার করা সম্ভব হয়নি। সাজি এই খবরগুলো শুনে খুবই ভেঙে পড়ে। অন্যদিকে অনুপ মঞ্জুকে বলতে থাকে, অভিনদের পরিবারও তো এখানে এসেছে তাই না, আজকে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। মঞ্জু বলে, কই না তো, অভিনরা তো এখানে আসেনি। তখন অনুপ ভাবে হয়তো তারা এতক্ষণে মারা গিয়েছে। তাই অনুপ দ্রুত তার ভেলাটি নিয়ে অভিনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে আসলে বুঝতে পারছিল না যে কোনটা অভিনদের বাড়ি, কারণ পানিতে তাদের ঘরগুলো প্রায় ডুবেই গিয়েছে। এত পরিমাণ পানি হয়েছে যে উপর থেকে শুধুমাত্র ঘরের চাল দেখা যাচ্ছে। অভিনের বাবা এবং মা কোনো রকম টিনের চালে একটি রড ধরে ঝুলে আছে, আর একটু পানি হলে তারা সম্পূর্ণ ডুবেই যেত। অনুপ তার বাড়ির কাছে এসে অভিন অভিন বলে ডাকতে থাকে, কিন্তু এতক্ষণ পানির ভেতর থাকার কারণে ঠান্ডায় তাদের হাত পা হিম হয়ে গেছে। তারা অনুপের ডাক শুনতে পেয়েও তাদের ডাকে সাড়া দেওয়ার মতো কোনো শক্তি তাদের গায়ে ছিল না। তখন অনুপ পলিথিনের ভেতর থেকে মোবাইলটি বের করে তাদের কল দেয়, কিন্তু অতিরিক্ত পানি হওয়ার কারণে তাদের মোবাইল ফোন আগেই বন্ধ হয়ে গেছে। তখন অনুপ মনে করে হয়তো অভিনরা কোনো না কোনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাই সে তার ভেলাটি নিয়ে ফেরত চলে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর একটি টিকটিকি এসে যখন অভিনের বুকের উপর এসে পড়ে তখন অভিন ভয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে। তখন অনুপ সেই চিৎকার শুনে বুঝতে পারে যে অভিনরা সেই ঘরে আটকে আছে। তখন অনুপ খুব দ্রুত তার ভেলাটি নিয়ে তাদের ঘরের দিকে যেতে থাকে, কিন্তু গাছ পড়ে থাকার কারণে সে আসলে সামনে যেতে পারছিল না। অনুপ তখন লাফ দিয়ে পানির ভেতরে নেমে তাদের ঘরে জানালা দিয়ে ভেতরে ঢুকতে চায়, কিন্তু সেখানেও একটি গাছ থাকার কারণে সে জানালা খুলতে পারছিল না। সে তখন অভিনদের ডাকতে থাকে, কিন্তু অভিনের বাবা এক হাতে ঘরের চাল ধরে এবং অন্য হাতে অভিনকে ধরে আছে। তাই কোনোভাবেই সাউন্ড করে বোঝাতে পারছে না যে তারা আসলে কোন পাশে আছে। তবুও অনেক কষ্ট করে তারা টিনে একটু শব্দ করে, আর তখন অনুপ পানিতে ডুব দিয়ে সে দাটি দেখতে পেলে টিনের শব্দ শুনে সে দা দিয়ে টিন কেটে তাদের বের করে নিয়ে আসে। অনুপ একে একে তাদের ঘর থেকে উদ্ধার করে টিনের চালের উপরে রেখে পানিতে ডুব দিয়ে ভেলাটি আনতে যায়। ফিরে এসে যখন সে তাদের ভেলায় তুলতে যায় তখন দেখে অভিন নিঃশ্বাস নিচ্ছে না। তখন তার বাবা মা খুবই কান্না করতে থাকে, কারণ তারা ভেবেছিল অভিন হয়তো মারা গেছে। অনুপ তখন অভিনের বুকে বারবার চাপ দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর অভিনের জ্ঞান ফিরে আসে। এরপর সে তাদের তিনজনকে নিয়ে ভেলায় করে ক্যাম্পের দিকে রওনা হয়। আর তখন তারা দেখতে পায় যে একটি বিড়াল সাঁতরে সে অন্ধ দোকানদারদের ঘরে প্রবেশ করে। আসলে তার বাড়িটি উঁচু থাকার কারণে আশেপাশে সব বাড়ি পানির নিচে ডুবে গেলেও তার বাড়ি সম্পূর্ণ ডুবে যায়নি। বিড়ালটি একটি প্লেট ফেলে দিলে অন্ধ দোকানদার মনে করে যে হয়তো তাকে কেউ উদ্ধার করতে এসেছে, তাই সে তার লাঠিটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর অনুপ তখন ওখান দিয়েই অভিনদের নিয়ে যাচ্ছিল।
অনুপ তখন সেই অন্ধ দোকানদারকে চিৎকার করে বলতে থাকে, তুমি ওখানে দাঁড়াও, আমরা আসতেছি তোমাকে নেওয়ার জন্য, তুমি বাইরে বের হয়েও না। আসলে লোকটি অন্ধ হওয়ার কারণে সামনে এগোতে থাকে। অনুপের অনেক ডাকার পরও সে থামে না, আর এক পর্যায়ে সে পা পিছলে পানিতে পড়ে যায়। এরপর অনুপ তখন তাকে বাঁচানোর জন্য ভেলা থেকে লাফ দেয়। এরপর অনেকটা সময় কেটে যায়, কিন্তু অন্ধ লোক এবং অনুপ কেউই পানির উপরে উঠে আসে না। এরপর হঠাৎ করে একটি হাত পানির উপরে দেখা যায়, যেখানে আমরা দেখতে পাই অন্ধ লোকটি পানির উপরে উঠে এসেছে, কিন্তু অনুপের তখনও কোনো খোঁজ ছিল না। এরপর বন্যা থেমে যায়। কয়েকদিন পরে প্রত্যেকটা ক্যাম্পে সাজি তার পরিবারকে খুঁজতে থাকে, কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর সে কয়েকটা লাশ দেখতে পায়, কিন্তু লাশগুলো দেখার মতো সাহস তার মধ্যে ছিল না। সাজি তখন নিরুপায় হয়ে বসে থাকে, আর তখনই তার মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। আসলে তার পরিবারকে আগে উদ্ধার করে ক্যাম্পে আনা হয়েছিল। এরপর অনুপ যে প্রেগনেন্ট মহিলাটিকে সাহায্য করেছিল তার একটি ফুটফুটে বাচ্চা হয়েছে। তার বড় মেয়েটি একটি হেলিকপ্টার দেখে ছাদের উপর সাদা কাপড় দিয়ে থ্যাংক ইউ লিখে তাদের ধন্যবাদ জানায়। অন্যদিকে মঞ্জু আবারও স্কুলে আসলে দেখতে পায় যে সেই অন্ধ দোকানদার একটি কবরের পাশে বসে আছে। কিন্তু অনুপের সাথে আসলে কি হয়েছিল সেদিন সে যখন সেই অন্ধ লোকটিকে উপরে তুলতে যাচ্ছিল, সে খুব সহজে সেটা করতে পারছিল না। তাই সে তার কাঁধের উপর অন্ধ লোকটিকে তুলে উপরে উঠিয়ে দেয়, কিন্তু তার পা তখন একটি পাথরের মধ্যে আটকে যায়। সে তখন অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারে না। সে তখন তার জীবনের বিনিময়ে সেই অন্ধ লোকটিকে বাঁচিয়ে নেয়। মঞ্জু তখন অনুপের কবরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে।